তুমি অজান্তেই বেঁধেছ হৃদয়। পর্ব 4 লিখেছেন মুন্নি আক্তার প্রিয়া। অনু ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে নামলো। তাহমিনা বেগম ওর জন্য নাস্তা নিয়ে বসে আছেন। সবারই নাস্তা করা শেষ, শুধু তার নবাবজাদি মেয়েরই নাস্তা হয়নি এখনো। ভার্সিটিতে যাওয়ার কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠবে, তারপর নাকে মুখে কোনো রকম খেয়েই দৌড় দেবে ক্লাস করার জন্য। অনু আজ নাস্তা না করেই চলে যাচ্ছিল। তাহমিনা বেগম পিছু ডেকে জোর করে চেয়ারে বসালেন। অনু ব্যস্ত হয়ে বলল, এমনিতেই দেরি হয়ে গেছে মা, এখন নাস্তা করতে গেলে আরও বেশি দেরি হয়ে যাবে। হলে হোক, আরও আগে ঘুম থেকে উঠতে পারিস না? অনুকে খাইয়ে দিতে দিতে বললেন তাহমিনা বেগম। সূর্য এসে পাশে চেয়ার টেনে বসল। অনুকে খোঁচা মেরে বলল, কি করে আগে উঠবে মামি, আপু তো ঘুমাই কত রাত করে। অনুর মুখে খাবার বলে কিছু বলতে পারল না, অবশ্য চোখ রাঙানি দিয়েছে। তাহমিনা বেগম মেয়েকে বললেন, রাতে এত জোরে গান গাস কেন? তোর ভাইয়ারা সবাই কাজ করে আসে, তোর জন্য ঘুমাতেও পারে না ঠিকমতো। অনু বেশ অবাক হয়ে তাকালো মায়ের দিকে, জিজ্ঞেস করল, তোমাকে কেউ বিচার দিয়েছে নাকি? বিচার দেওয়ার কি আছে? নিচের রুম থেকে তো আমি নিজেই তোর গানের গলা শুনেছি। সূর্য বলল, রায়ান ভাইয়া যে সকালে নাস্তা করার সময় নালিশ করলো, সেটা বলছো না কেন মামি? তাহমিনা বেগম সূর্যকে ধমক দিয়ে বললেন, তুই চুপ কর। অনুর এত মন খারাপ হলো, মুহূর্তেই মুখটা অমাবস্যার অন্ধকারে ছেয়ে গেল। খাবার নামছে না তার গলা দিয়ে, ক্লাসেও যেতে ইচ্ছে করছে না। এই ছোট একটা কারণেও রায়ান ভাই মায়ের কাছে নালিশ করল। এতটাই বিরক্ত তিনি অনুর উপর, অথচ অনু কিনা রায়ান ভাইয়ের উদ্দেশ্যেই গলা ছেড়ে গানটি গেয়েছিল। বুক ভরে শ্বাস নিয়ে পানি পান করল অনু। তড়িঘড়ি করে বলে উঠল, যাই মা, এইটুকু শেষ করে যা। উহুম, পেট ভরে গেছে। কাঁধে ব্যাগ ঝুলিয়ে অনু বাড়ি থেকে বেরিয়ে গেল। ক্লাস করার ইচ্ছে নেই আর, কিন্তু ভার্সিটিতে যাবে, বান্ধবীদের সাথে সময় কাটাবে, তাই প্রথম ক্লাসটা মিস দিলেও সমস্যা নেই। তারা নেই বলে রিক্সাও নিল না, হাঁটছে সে নীরবে। হঠাৎ খেয়াল করল পাশে সূর্যও হাঁটছে। অনিচ্ছাকৃত অনু প্রশ্ন করল, কোথায় যাচ্ছিস? তোমাকে এগিয়ে দিতে। কেন, আমি কি বাচ্চা নাকি? ভুলে যাস না আমি তোর থেকে 1 বছরের বড়। সূর্য বিরক্ত হয়ে বলল, বারবার বয়স মনে করিয়ে দেওয়ার কি আছে? অনু জবাব দিল না। সূর্যও কয়েক সেকেন্ড চুপ করে অনুকে জিজ্ঞেস করল, তোমার কি মন খারাপ? মন খারাপ হবে কেন? এই যে রায়ান ভাইয়া তোমার নামে নালিশ দিয়েছে, নালিশ দেওয়ার সময় তুই কি ছিলি? হ্যাঁ, কি বলেছিল রায়ান ভাই? তোমার জুড়ে গান গাওয়ার জন্য সে ঠিকঠাক কাজ করতে পারছিল না, রাতে যেন এত জোরে গান না গাও সেটাই বলেছে। অনু মন খারাপ করে বলল, ও। সূর্য ওর মন ভালো করতে পকেট থেকে 3টা চকলেট বের করে দিল। অনু চকলেট পেয়ে হেসে ফেলল আর বলল, তুই আসলে এতটাও খারাপ না। জানি তো আমি, শুধু তুমি আমাকে বুঝো না। অনু হাঁটছে আর চকলেট খাচ্ছে। সূর্য ওর দিকে তাকিয়ে হাঁটছে। আজ বেশ ভালোই রোদ উঠেছে। অনুর মুখে বিন্দু বিন্দু ঘাম জমেছে, তবুও কত স্নিগ্ধ লাগছে অনুকে। সূর্য বলল, তুমি কিন্তু খুব সুন্দর গান গাও।
আমার তো গতরাতে ভীষণ ভালো লাগছিল তোমার গান শুনতে। অনেক রাত হয়ে গিয়েছিল বলে আর রুমে যাইনি। যাক, তোর তাহলে ম্যানার্স আছে। তুমি যে আমাকে কি ভাবো? বাদর ভাবি। আর কি ভাবো? আর কি ভাববো? তুমি জানো। অনু একটু কি জানি ভাবলো, পরক্ষণে সূর্যর গাল টেনে এসে বলল, আর আমার ছোট ভাই ভাবি। সূর্যর মুখটা ফ্যাকাশে হয়ে গেল, আর হাঁটতে ইচ্ছে করছে না ওর। সে থেমে গিয়ে বলল, পা ব্যথা করছে, বাড়িতে চলে যা। তোমাকে রিক্সা ঠিক করে দেব? দে। সূর্য অনুকে একটা রিক্সা ঠিক করে দিয়ে নিজে অন্য রিক্সা করে বাড়িতে ফিরল। সে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, আর একটা বছর বয়সে বড় হলে কি এমন ক্ষতি হয়ে যেত। ভার্সিটি থেকে আসার সময়ও অনু হেঁটে হেঁটে বাড়ি ফিরে, কারণ আসার সময় ওরা অনেকগুলো বান্ধবী একসাথে গল্প করতে করতে আসে। বাড়ির কাছে বাজারের দোকানগুলোর সামনে দিয়ে আসার সময় একটা কুকুরের বাচ্চা অনুর পিছু নেয়। অনু এখন একা, ওর বাসাই সবার শেষে। কুকুর বিড়াল তার এমনিতেই ভীষণ পছন্দের, কিন্তু ভয় লাগে যদি কামড় দেয়। অনু দৌড় দিতে গিয়েও থেমে গেল, ভয়ে ভয়ে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। বাচ্চা কুকুরটিও ওর দিকে তাকিয়ে আছে। বাচ্চাটা অনেক কিউট আর গুলুমুলু। প্রথমে অনু ভয় পেলেও দৌড় দেয় না, আস্তে আস্তে হাঁটছে। বাচ্চাটাও পিছু পিছু হাঁটছে। অনু একটা দোকানের সামনে এসে বাচ্চা কুকুরটিকে রুটি কিনে দেয়। রুটি পেয়ে কুকুরটি ভীষণ খুশি হয়। লেজ নাড়িয়ে অনুর চারপাশে কিছুক্ষণ ঘুরপাক খেল, এরপর রুটিটা খেল। ওর এমন কাণ্ড দেখে অনু হেসে ফেলল। অনু বাড়িতে আসার সময় বাচ্চাটিও সাথে সাথে আসে। বাড়ির কিছুটা দূর থেকে অনুকে পাঠিয়ে দিল। অদ্ভুত বিষয়, কুকুরটি যেন ওর ভাষা বুঝতে পেরেছে। লেজ নাড়িয়ে নাড়িয়ে আবার ফিরে গেছে সে। সকালে অনুর মন খারাপ ছিল। ভার্সিটিতে গিয়ে বান্ধবীদের সাথে আড্ডা দিয়ে ফুচকা চটপটি খেয়ে মন ভালো হয়ে গিয়েছিল। এখন এই বাচ্চা কুকুরটির জন্য তার মন আরও ভালো হয়ে গেছে। সে খুশি মনে বাড়িতে ঢুকে দেখে উঠানে পেতে রাখা জলচৌকিতে পা ঝুলিয়ে শুয়ে আছে রায়ান ভাই। চোখের উপর একটা হাত রাখা, অন্য হাত পেটের উপর। লোকটা এখানে কেন ঘুমাচ্ছে? ঘুমাচ্ছে নাকি এমনি শুয়ে আছে? সকালের কথা মনে পড়তেই সকল কৌতূহল উবে গিয়ে অভিমান এসে মনে ভর করল। চুপচাপ উপরে যাওয়ার সময় রায়ান চোখের উপর থেকে হাত সরিয়ে তাকালো। অনুকে দেখে বলল, এক গ্লাস পানি দে তো। অনুর একটুও রাগ হলো না, সে বিরক্তও হলো না। ব্যাগটা চেয়ারের উপর রেখে পানি আনতে চলে গেল। পানি এনে দেখে রায়ান ভাই আবারও আগের মতো শুয়ে আছে। সে গলা খাকানি দিয়ে ডাকলো, রায়ান ভাই, আপনার পানি। শোয়া থেকে উঠে বসলো রায়ান। পানির গ্লাস নিয়ে ঢকঢক করে পানিটুকু পান করলো। গ্লাসটা পুনরায় অনুর হাতে ধরিয়ে দিয়ে চুপচাপ উপরে চলে গেল। হাঁ করে তাকিয়ে আছে অনু। এমন কেন এই মানুষটা? আর একটা বাড়তি কথাও কি বলা যায় না? হন করে অনু নিজের রুমে চলে গেল। ক্লাস শেষ করে এসে দুপুরে একটু ঘুমিয়েছিল অনু। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ছাদে গেল হাঁটতে। অনেকগুলো শাড়ি শুকাতে দেওয়া। শাড়িগুলো ওর মায়ের। একটা শাড়ি অনুর খুব পছন্দ হয়েছে। সে শাড়িটা তুলে নিয়ে টি শার্টের উপরেই পেঁচিয়ে কোনো রকম পরে নিল। এরপর আঁচল ধরে একা একাই ছাদের মাঝখানে ঘুরতে লাগলো। হাওয়ায় তার চুলগুলো উঠছে, শাড়ির আঁচলও উঠছে।
চরকির মতো এমন ঘুরছিস কেন? ভূতে ধরেছে? ভীতসন্ত্রস্ত হয়ে অনু থমকে গেল। রায়ান ভাইকে দেখে আরেকটু ভয় পেল। লজ্জাও লাগছে একটু। কখনো ভালো করে শাড়ি পরে সামনে যেতে পারল না, অথচ আজ উল্টাপাল্টা পাগলের মতো শাড়ি পরেছে। আর আজই রায়ান ভাইকে সামনে চলে আসতে হলো। রায়ান ভাই অবশ্য অনুর দিকে বিশেষ লক্ষ্য দিল না। সে গম্ভীর কণ্ঠে বলল, নিচে যা। অনু সবিস্ময়ে প্রশ্ন করল, কেন? কাজ আছে। কি কাজ? তোকে কেন বলবো? আচ্ছা, বলতে হবে না, কিন্তু আমি ছাদে থাকলে কি সমস্যা? আমি আপনাকে বিরক্ত করব না। রায়ান আর কিছু বলল না। অনু ছাদে পায়চারি করতে করতে দেখতে পেল রায়ান পকেট থেকে সিগারেট আর ম্যাচ বের করছে। এর আগেও অনু অনেকবার রায়ান ভাইকে সিগারেট খেতে দেখেছে, তবে লুকিয়ে। এভাবে সম্মুখে কখনো দেখেনি। রায়ান ভাইও ওদের সামনে কখনো সিগারেট খায়নি, আজ খাচ্ছে। অনুর রাগ দেখানোর সাহস নেই, কিন্তু সে সাহস সঞ্চয় করে অন্য উপায়ে বলল, আপনি সিগারেট খাচ্ছেন? না, বাঁশগাছ চিবুচ্ছি। অনু ভ্রুকুঞ্চন করে বিড়বিড় করল কিছুক্ষণ। রায়ান মনের সুখে সিগারেট খাচ্ছে। অনু বলল, সিগারেট তো খায় খারাপ মানুষ। তোকে কে বলল আমি ভালো মানুষ? আমিও খারাপ মানুষ। মিথ্যা কথা। আপনি ভালো মানুষ, তাই আপনি আর সিগারেট খাবেন না। হুকুম দিচ্ছিস? না, অনুরোধ করছি। তোর অনুরোধ রাখতে পারছি না বলে দুঃখিত। এখন নিচে যা। সব সময় আপনি এরকম তাড়িয়ে দেন কেন আমাকে? রায়ান নিশ্চুপ। সে জবাব না দিয়ে ছাদে হাঁটছে আর সিগারেট খাচ্ছে। অনুও ওর পেছনে পেছনে হাঁটতে হাঁটতে বলল, এখন কথা বলছেন না কেন? নিচে যা, মেজাজ খারাপ করিস না। আপনার শুধু আমার উপরেই মেজাজ খারাপ হয়। আমি যা করি, যা বলি, তাতেই বিরক্ত হন আপনি। একটু গান গেয়েছি বলে এর জন্যও আপনি মায়ের কাছে নালিশ করেছেন। কখনো কথা বলতে এলেও দূর দূর করে তাড়িয়ে দেন। কিছু জিজ্ঞেস করলেও উত্তর দেন না। এখনও চুপ করে আছেন কেন? একসাথে এতগুলো কথা বলে অনু নিজেই ভড়কে গেল। আজ তার উপর কি ভর করেছে? রায়ান ক্ষিপ্ত হয়ে সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে অনুর কাছে এগিয়ে এলো। অনুর দুই হাত পেছনে নিয়ে মুষ্টিবদ্ধ করে ধরে জিজ্ঞেস করল, কি জানতে চাস তুই? তুমি অজান্তেই বেঁধেছ হৃদয়। পর্ব 5। লিখেছেন মুন্নি আক্তার প্রিয়া। রায়ান ভাইয়ের হঠাৎ এমন রাগের সম্মুখীন হয়ে অনু ভয়ে কান্না করে দিল। রায়ান কয়েক সেকেন্ড নিশ্চুপ হয়ে অনুর মুখের দিকে তাকিয়ে ওকে ছেড়ে দিল। জবাবের অপেক্ষা না করে সে নিজেই নেমে গেল নিচে। অনু চোখের পানি মুছে শাড়িটা খুলে দড়িতে রাখল। নিজেকে ধাতস্থ করার জন্য রেলিং ঘেঁষে দাঁড়ানোর পর মাথায় সুবুদ্ধি এলো। কেন সে রায়ান ভাইয়ের প্রশ্নের উত্তর দিল না? এটাই তো সুযোগ ছিল মনের কথা জানিয়ে দেওয়ার, অথচ ও কি না ভয় পেয়ে কান্না করে ফেলল। অনুর এখন এত আফসোস হতে লাগলো। অনু দীর্ঘশ্বাস নিয়ে নিচে নামতে যাবে, তখন দেখতে পেল ছাদের সিঁড়িতে দাঁড়িয়ে জুঁই আর রায়ান ফিসফিস করে কথা বলছে। বারান্দার আলো কিছুটা সিঁড়িতে পড়ে। অনু কথা শুনতে না পারলেও ওদের দেখে এতটুকু বুঝতে পারছে, আয়ান জুঁইয়ের রাগ ভাঙানোর চেষ্টা করছে। জুঁই দু হাত বগল দাবা করে দাঁড়িয়ে মুখ গোমড়া করে রেখেছে। আয়ান হাত নাড়িয়ে নাড়িয়ে কি যেন বোঝাচ্ছে, কিন্তু জুঁই বুঝতে চাচ্ছে না। অনু রেলিং ধরে বসে পড়ল অন্ধকারে।
খুব কৌতূহলী হয়ে সে বোঝার চেষ্টা করছে আসলে হচ্ছেটা কি এখানে। সে তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনকে দেখছে। আয়ান যখন কোনোভাবেই জুঁইকে বোঝাতে সক্ষম হচ্ছিল না, তখন আয়ান আচমকা জুঁইকে জড়িয়ে ধরে কপালে চুমু খেল। এই দৃশ্য দেখে অনু চিৎকার করতে গিয়েও দু হাতে নিজের মুখ চেপে ধরল। নিজের চোখকেই সে বিশ্বাস করাতে পারছে না। এই পর্যায়ে জুঁইয়ের রাগ গলে গিয়ে পানি হয়ে গেছে। সে এখন আয়ানের বুকে মাথা রেখে কাঁদছে, আর কি যেন বলছে। অনুর মাথা আর কাজ করছে না। এইমাত্র সে যা দেখল, এতে অন্তত এটুকু তো পরিষ্কার যে তার ভাইয়ের সাথে রায়ান ভাইয়ের বোনের একটা সম্পর্ক চলছে। কিন্তু কেন? রায়ান ভাইয়ের বোনের সাথেই কেন? এই কথা যদি কোনোভাবে রায়ান ভাইয়ের কানে যায়, তাহলে বাড়িতে কুরুক্ষেত্র ঘটে যাবে। অনুর এবার সত্যি সত্যি ভীষণ কান্না পাচ্ছে। নিজে জুঁইয়ের ভাবি হতে গিয়ে এখন জুঁইকেই নিজের ভাবি বানাতে হবে, এবং এর বিনিময়ে হারাতে হবে রায়ান ভাইকে। এমনিতেই তো সে অনুকে বিশেষ পাত্তা দেয় না, সব সময় রুড আচরণ করে। আর এখন যদি জানতে পারে আয়ান ওরই বোনের সাথে প্রেম করছে, তাহলে কি যে হবে অনু তা কল্পনা করতে পারছে না। আয়ান এবং জুঁই চলে না যাওয়া পর্যন্ত অনু ছাদে অপেক্ষা করতে লাগলো। উকি দিয়ে দেখলো ওরা আর এখন নেই। সে উদাস মনে নিচে নামার সময় বারান্দায় সূর্যর সঙ্গে দেখা হয়ে গেল। সূর্য ওর এমন মুখায়ব দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে? অনু উদাস হয়েই উত্তর দিল, কিছু না ভাই, সর এখন, ভালো লাগছে না। ভাই ডাক শুনে সূর্য তেলে বেগুনে জ্বলে উঠে বলল, এখন তোকেও আমার ভালো লাগছে না, যাচ্ছি আমি। অনুর মেজাজ চটে গেল। সে ধমক দিয়ে বলল, অসভ্য বেয়াদব কোথাকার। ততক্ষণে সূর্য রুমে ঢুকে গেছে। সামনে পড়েছে রায়ান ভাই। অনু থতমত খেয়ে বলল, আপনাকে বলিনি, আপনাকে বলিনি, সূর্যকে বলেছি। রায়ান স্বভাবসুলভ গাম্ভীর্যপূর্ণ কণ্ঠে বলল, ব্যবহার ভালো কর। অনু নরম সুরে বলল, আচ্ছা। এরপর রায়ান চলে যাওয়ার পর ভেংচি কেটে বলল, ব্যবহার ভালো কর, আসছে আমার উপদেশওয়ালা, নিজের যা ব্যবহার। হু। রাতে সবার সঙ্গে খেতে বসার পর অনুর আলাদা দৃষ্টি পড়েছে আয়ান এবং জুঁইয়ের দিকে। দুজন দুজনের দিকে তাকিয়ে হাসছে মিটিমিটি, চোখে চোখে কথা বলছে। এদিকে অনুর গলা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। একবার সে অসহায়ভাবে রায়ান ভাইয়ের দিকেও তাকালো। চোখাচোখি হয়ে গেল দুজনের। ভাত মুখে তুলতে গিয়ে বিষম খেয়ে গেল ও। রিয়াদ অনুর পাশে ছিল। ও দ্রুত পানির গ্লাস এগিয়ে দিল, মাথায় হালকা চাপড় দিতে লাগলো। রায়ান ভাবলেশহীনভাবে চুপচাপ খাচ্ছে। অনুকে ছোটা শান্ত হলে রিয়াদ জিজ্ঞেস করলো, এখন ঠিক আছিস? মাঝে মাঝে তার এটা ভেবে খুব চিন্তা হয়, রায়ান ভাই কেন রিয়াদ ভাইয়ের মতো নরম মনের মানুষ হলো না। খাওয়ার পর অনু নিজেই রায়ান ভাইয়ের জন্য কফি নিয়ে গেল। সরি বলার এটাই সুযোগ। যদিও সরি বলার মতো সে কোনো কাজ করেনি, কিন্তু তবুও রায়ান ভাইকে দেখে মনে হচ্ছে সে খুব রেগে আছে অনুর উপর, হয়তো ছাদের ওই ঘটনার জন্য। সে যাই হোক, অনু সবসময় তার নিজের দিক থেকে ক্লিয়ার থাকতে চায়। নিজের সম্পূর্ণ এফোর্ট সে রায়ান ভাইয়ের জন্য দেবে। বেটার মন না গলে যাবে কোথায়, সেও দেখে ছাড়বে। রায়ান ভাই আসবো? রায়ান একবার চোখ তুলে তাকালো আর দেখলো অনুকে। বলল, আয়। অনু কফির মগ টেবিলের উপর রেখে বলল, সরি ছাদে বেয়াদবি করার জন্য।
আমার উচিত ছিল আপনার কথা শুনে তখনই নিচে চলে আসা। আর কখনো কথার অবাধ্য হব না। রায়ান এসব কথার ধারে কাছেও গেল না। সে ল্যাপটপে টাইপিং করতে করতে বলল, খাওয়ার সময় ওই রকম ড্যাব ড্যাব করে তাকিয়ে থাকবি না, বিরক্ত লাগে। অনুর মুখটা হা হয়ে গেল। অপমানবোধ এবং লজ্জা দুটোই লাগছে। মুখের উপর কেউ এভাবে বলে? বলে তো, এই যে উনি বলে, মাত্রই বলল। অনু আর কোনো কথা বলতে পারল না। চুপচাপ নিজের রুমে চলে এলো। সকালে খুব ভোরে ঘুম থেকে উঠেছে অনু। আজ দুটো ক্লাস টেস্ট আছে। এই মার্কস যোগ হবে ফাইনাল সেমিস্টারে। এমনিতেই সে তো লেখাপড়ায় লাড্ডু। তারপরও যদি পড়তে না বসে, তাহলে তো সারে সর্বনাশ হয়ে যাবে। তাই সকালে উঠেই পড়তে বসেছে সে। এই ফাঁকে একবার জানালা দিয়ে দেখল রায়ান ভাই জগিং করতে বের হয়েছে। পরীক্ষাটা না থাকলে অনুও সাথে যেতে পারত। ক্লাস টেস্ট আছে বলে আজ সবার আগেই নাস্তা করে নিয়েছে অনু। রায়ানেরও আজ ভার্সিটিতে কাজ আছে। তাই সে অনুকে নামিয়ে দিয়ে নিজের ভার্সিটিতে যাবে। বাইকে উঠে অনু ভাবতে লাগলো জুয়ের বিষয়ে কিছু জিজ্ঞেস করবে কিনা। দুনামুনা করে কৌশলে প্রশ্ন করল, ভাইয়া, একটা প্রশ্ন করব। আয়ান ভিউ মিররে অনুর মুখটা দেখে বলল, বল, তুমি কি কাউকে ভালোবাসো? অনুর হঠাৎ এমন প্রশ্ন শুনে আয়ান বেশ অবাক হয়েছে। সে সন্দিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করল, হঠাৎ এই প্রশ্ন কেন? এমনিতেই জানতে ইচ্ছে করল। তুই তো এমনি এমনি প্রশ্ন করার মেয়ে না অনু। তোকে আমি খুব ভালো করে চিনি। সত্যিটা বল। অনু মুখটা কাচুমাচু করে বলল, গতকাল রাতে তোমাকে আর জুই আপুকে আমি একসাথে দেখেছি কথা বলতে। সব দেখেছি। সঙ্গে সঙ্গে রায়ান ব্রেক কষল। অনু পড়তে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল আয়ানকে। ভয় ও বিরক্ত মেশানো ঝাঁঝালো কণ্ঠে বলল, ভাইয়া, আস্তে ব্রেক করবে তো, এখনো বিয়ে হয়নি আমার। আয়ান বিস্ময়া বিভূত হয়ে বলল, কি বললি? বললাম এখনো তো বিয়ে খায়নি তোমাদের। অনু, খবরদার, এসব কথা যেন কারোর কানে না যায় এখন। আমার লক্ষ্মী সোনা কলিজা বোন, তুই যা খেতে চাইবি আমি তাই খাওয়াবো তোকে। আয়ান বড় ভাই হয়েও ওকে ভয় পাচ্ছে। বিষয়টা অনুর খুব মজা লাগছে। সে ঠোঁট টিপে হেসে বলল, আমি কিছু খেতে চাই না, তবে অন্য কিছু চাই। দেবে? অবশ্যই। তুই শুধু বল কি চাস। এখন না, সময় হলে চেয়ে নেব। তখন কিন্তু আমাকে ফিরিয়ে দিলে হবে না। যা চাইব এনে দিতেই হবে আমাকে। মনে থাকবে? থাকবে রে আমার জান। শুধু তুই আমাদের বিষয়টা কাউকে বলিস না। ওকে, ডিল ডান। কাউকে বলবো না, নিশ্চিন্তে থাকো। আর এখন চলো, আমার দেরি হয়ে যাচ্ছে। যেতে যেতে অনু ভাবতে লাগলো, সময় হলে সে রায়ান ভাইকে চাইবে। রায়ান ভাই অন্তত আয়ান ভাইয়ের অনুরোধ তো রাখবে। দেখাই যাক সামনে কি হয় এখন। ততদিন পর্যন্ত পেটের কথা পেটেই রাখতে হবে। ক্লাস টেস্ট দিয়ে পরের একটা ক্লাস আর করেনি অনু। ভালো লাগছিল না, তাই ক্লাস মিস দিয়ে চলে এসেছে। পথে সেই কুকুরছানাটির সাথে আবার দেখা। অনুর জন্যই যেন এতক্ষণ অপেক্ষা করছিল। অনুকে দেখে লেজ নাড়াতে নাড়াতে কাছে এগিয়ে গেল। ওকে দোকানে নিয়ে গিয়ে রুটি কিনে দিল অনু। কুকুরটি পূর্বের মতো লেজ নাড়িয়ে অনুর চারপাশে একটা ঘুরানি দিয়ে রুটিটা খেতে লাগলো। দোকানদার এই দৃশ্য দেখে হেসে বলল, বাচ্চাটা তো তোমার ভক্ত হইয়া গেছে। অনুও জবাবে হেসে বলল,
তাই তো দেখছি। আচ্ছা চাচা, ওর মাকে দেখি না কেন? ওর মা তো মইরা গেছে গাড়ির নিচে পইরা। অনু আহত হয় কথাটি শুনে। মায়াভরা দৃষ্টিতে তাকায় বাচ্চাটির দিকে। জিজ্ঞেস করে, ওর আর ভাই বোনকে দেখেছেন? আসিল আরও 3টা, কই জানি গেছে গা, এইটাই রইয়া গেছে। বাচ্চাটির খাওয়া শেষ হলে অনু এবার ওকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। প্রতিদিন বাড়ির কিছু আগে এসে বাচ্চাটিকে অনু পাঠিয়ে দিত। বাচ্চাটিও অনু যা বলতো তাই শুনতো। আজ একদম সাথে করে বাড়িতে নিয়ে হাজির হয়েছে। মা আর চাচিরা তো উঠানে বসে শাক বাছছিলেন। ছোট চাচি বাচ্চাটিকে অনুর পেছনে দেখে মৃদু চিৎকারের স্বরে বললেন, অনু অনু, তোমার পেছনে কুকুরের বাচ্চা, তাড়িয়ে দাও, তাড়িয়ে দাও, বাড়ির ভেতরে ঢুকে গেছে। হঠাৎ চিৎকারে কুকুরের বাচ্চাটি ভয় পেয়ে অনুর পেছনে লুকিয়ে পড়েছে। অনু তখন লম্বা শ্বাস নিয়ে বলল, চাচিমণি, আমি নিজেই ওকে বাড়িতে নিয়ে এসেছি। ও এখন থেকে এই বাড়িতেই থাকবে। তাহমিনা বেগম তখন রাগে হৈ হৈ করে উঠলেন। চেঁচিয়ে বলে উঠলেন, এই বাড়িতে থাকবে মানে? মগের মূল্য পেয়েছিস নাকি তুই? এক্ষুনি এটাকে বের কর। অনু জেদি কণ্ঠে বলল, বললাম তো, ও এই বাড়িতেই থাকবে, আমি ওকে পালবো। শখের তো শেষ নাই তোর। বাড়িতে কুকুর বিড়াল পালা আমার পছন্দ না অনু, তুই এটা খুব ভালো করেই জানিস। ও এই বাড়িতে থাকবে না, এটাই আমার শেষ কথা। ও থাকলে কি সমস্যা? অনেক সমস্যা। কখন কার ঘরে ঢুকে যাবে, খাবারে মুখ দেবে, কোনো ঠিক নাই। ও কিছু করবে না, কারুর ঘরে যাবে না, রান্নাঘরেও যাবে না, কারোর কোনো ক্ষতি করবে না। আমি ওকে চোখে চোখে রাখবো। তাহমিনা বেগম এবার খেপে গিয়ে বললেন, মুখে মুখে তর্ক কিন্তু আমার ভালো লাগছে না অনু, একটা থাপ্পড় দেব এখন। বড় চাচি তাহমিনা বেগমকে থামিয়ে বললেন, আহা, এভাবে থমকাচ্ছ কেন? আপা, ভালোই ভালোই ওকে বলেন কুকুরের বাচ্চাটিকে বাইরে রেখে আসতে। চিৎকার চেঁচামেচি শুনে দাদা ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন, কি হয়েছে, এত হট্টগোল কেন? অনু এবার দাদুর কাছে ছুটে গেল। ক্রন্দনরত স্বরে বলল, দেখো না দাদু, আমি বাড়িতে একটা কুকুরের ছানা এনেছি বলে মা আমার সাথে কেমন রাগারাগি করছে। কোথায়? দাদু কৌতূহল প্রকাশ করলেন বাচ্চা কুকুরটিকে দেখার জন্য। অনু আঙ্গুল দিয়ে উঠানের দিকে দেখালো। কুকুরছানাটি কাচুমাচু হয়ে মাথা নত করে বসে আছে। দাদা চোখের চশমাটি ঠিক করে পরে উঠানের দিকে তাকিয়ে বললেন, ছানাটি সুন্দর, কিন্তু বাড়িতে কেন এনেছো দাদু? অনু আহ্লাদি কণ্ঠে বলল, আমি ওকে পালবো। বাড়িতে? হ্যাঁ, ও কারোর কোনো ক্ষতি করবে না, প্রমিস। আমাকে বিশ্বাস করো প্লিজ দাদু। দাদা চুপ করে আছেন। অনু এবার আবেগ মিশ্রিত কণ্ঠে বলল, ওর মা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে দাদু। ওর ভাই বোনও কোথায় যেন চলে গেছে। ও একা। আমার খুব মায়া লাগছে ওর জন্য, তাই নিয়ে এসেছি। তুমি ওকে থাকার একটু জায়গা দেবে না? দাদু গলে গেলেন। নাতনির পরোপকারী মনোভাব দেখে খুশি হয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, বেশ, ও এই বাড়িতেই থাকবে, কিন্তু শর্ত একটাই, কাউকে যেন জ্বালাতন না করে। ঠিক আছে? ঠিক আছে দাদাজান, থ্যাংক ইউ সো মাচ। তাহমিনা বেগম রাগে ফুঁসছেন, কিন্তু যেখানে তার শ্বশুর নিজেই অনুমতি দিয়েছেন, সেখানে অন্য কারোর দ্বিমত করার কথা নয়। বাড়ির বড়রা বিষয়টি পছন্দ না করলেও ছোটরা ভীষণ পছন্দ করেছে। কুকুরছানাটিকে পেয়ে ওরা সবাই ভীষণ খুশি।
সবাই মিলে ওকে ঘিরে বসেছে। অনেক ভেবেচিন্তে সবাই মিলে সুন্দর একটা নাম বাছাই করেছে, রোমিও। এখন থেকে বাচ্চা কুকুরটির নাম রোমিও। সকাল 10টা নাগাদ বাড়িতে ফিরেছে রায়ান। উঠানের জলচৌকিতে পা ঝুলিয়ে সে মাকে ডাকতে লাগলো। হঠাৎ পায়ের কাছে কিছু নড়াচড়া করছে বুঝতে পেরে তড়িৎ গতিতে উঠে পড়ল সে। জলচৌকির নিচে উঁকি দিয়ে রোমিওকে দেখেই চিৎকার করে উঠল। ওর চিৎকার শুনে তাহমিনা বেগম, জুবেদা বেগম, অনুসহ বাকি সবাই ধড়ফড় করে নিচে নেমে এলো। ততক্ষণে রায়ান লাঠি খুঁজছে, রোমিওকে ভয় দেখিয়ে বের করবে বলে। জুবেদা বেগম জিজ্ঞেস করলেন, কি খুঁজছিস? রায়ান ব্যস্ত কণ্ঠে জবাব দিল, বাড়িতে কুকুর ঢুকেছে, খেয়াল রাখো না নাকি? হাতের কাছে একটা কাঠ খুঁজে পেয়ে সেটি হাতে তুলে নিল রায়ান। রোমিওর কাছে এগিয়ে যেতেই সামনে এসে দাঁড়ালো অনু। ভয়ার্ত কণ্ঠে বলল, ওকে কিছু করবেন না, সামনে থেকে সর। বিরক্ত হয়ে বলল রায়ান। না, না মানে? এত সাহস তোর? কুকুরের জন্য এত মায়া হলে ওর সাথে বাইরে গিয়ে থাক। জুবেদা বেগম এসে তখন রায়ানকে থামিয়ে বললেন, এটা অনুরই কুকুর, বাড়িতে নিয়ে এসেছে আজ। রায়ান বিস্ময় নিয়ে জিজ্ঞেস করল, কেন পালবে? রায়ানের বিস্ময়ের শেষ নেই। বিস্ময়াভিভূত হয়ে বলল, হোয়াট? জুবেদা বেগম বললেন, এটা নিয়ে রাগারাগি করিস না, তোর দাদা অনুমতি দিয়েছে। রায়ান শব্দ করে কাঠটি মেঝেতে ফেলে বলল, দাদার মাথাটা পুরো ব্রেন ওয়াশ করে খেয়ে নিয়েছে ও। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, খেতে দাও। অনু এতক্ষণ মাথা নত করে দাঁড়িয়েছিল। সবাই চলে যাওয়ার পর তাহমিনা বেগম অনুকে ধমক দিয়ে বললেন, দাঁড়িয়ে আছিস কেন এখনো? কুকুরের সাথে বাইরেই থাকবি।